দর্শক, যেমনটা বলছিলাম, আলোচনার বিষয় ইতিমধ্যে জেনে গেছেন যে গতকালকে বাংলাদেশ দলের যে ভরাডুবি হয়েছে সেই বিষয়টা নিয়ে মূল আলোচনার বিষয় থাকবে এবং আমাদের সাথে সেই আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জয়েন করতে পারেন, আমাদের সাথে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত কিংবা প্রশ্ন আমাদের যেই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। ফিরে যাচ্ছে মূল আলোচনায়। জেসি, যেটা বলছিলাম, ইটস এ কমপ্লিট ডিজাস্টার বলা যায়। সেইম, আপনি কি দেখেছিলেন অন্তত 100 রান পর্যন্ত এবং পরবর্তীতে এই 20 বলের ব্যবধানে এমন কি ঘটে গেল যে এইরকম একটা কলাপস বাংলাদেশ দলের? দেখুন, আমাদের ব্যাটাররা শুরুতে 100-তে 1, যেটা আপনি বললেন যে শুরুটা কিন্তু দারুণ করেছিল। 100-তে 1 আমরা অনেকদিন এভাবে এত ভালো কিছু দেখি না এবং সেটা খুব আর্লি হয়েছিল। পরবর্তীতে আমার কাছে যেটা মনে হয়েছে যে হাসারাঙ্গা আসার পরে অনেকটা আনপ্লেয়েবল ছিল বা হাসারাঙ্গার বলগুলো খুব একটা ভালো ধরতে পারেনি ব্যাটাররা। আর আমার মনে হয় যে আরেকটু যদি দেখে শুনে খেলতে পারতেন বা একটা পার্টনারশিপ করার টেন্ডেন্সি ঠিক ওই মুহূর্তে থাকতো তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো করতে পারতেন। হ্যাঁ, ডিজাস্টার তো বটেই, মানে 100-তে 1 থাকার পরে কেউ হয়তো বা চিন্তা করে না যে এত তাড়াতাড়ি এতগুলো উইকেট পড়ে যাবে, যেটার জন্য যে শুরু দেখে সবাই হয়তো ভাবছিল যে ম্যাচটা ইজিলি হয়তো বা বাংলাদেশের পরে আসবে, বাট রেজাল্টটা তো অন্যরকম হয়ে গেছে। 16 ওভার 2 বল পর্যন্ত 100, অর্থাৎ স্ট্রাইক রেট কিন্তু 6 এর উপরে ছিল। দারুণ ব্যাটিং করেছেন শুরুতে, ডেফিনেটলি 3 জনের কথাই বলতে হবে। যদিও ইমন খুব কম রান করেছে, তারপরও এই 3 জনের কৃতিত্বই দিতে হবে। তানজিদের কথা বলতে হয়, শান্ত, খুব ভালো একটা পার্টনারশিপ ছিল, বাট ওই ব্রেক থ্রুটা কিন্তু শেষ পর্যন্ত আসলে। হাসারাঙ্গার বল তো ফেস করেছেন, ধরেন যদি বলি যে রিশাদ 7 নম্বরে নেমে তারও একটা হাফ সেঞ্চুরি রয়েছে, অর্থাৎ একেবারে আনপ্লেয়েবল বল যে ডেলিভারি যে ছিল না, তিনি সেটা প্রমাণ করেছেন। অন্তত যদি কলাপসের মাঝখানে ওভারঅল আমরা যদি লিটন দাস কিংবা মেহেদী মিরাজের কথা বলি বা তাওহিদ হৃদয়, মিডল অর্ডারের এইরকম, গতকাল আমরা যেটা জানলাম যে তাসকিন আহমেদ বলছেন যে প্যানিকড হয়ে গেছিলেন ক্রিকেটাররা, এই ধরনের খেলায়, এই ধরনের একটা পেশাদার ম্যাচে প্যানিকড হওয়াটা কতটুকু যুক্তিযুক্ত ক্রিকেটারদের? দেখেন, আমি প্যানিক হয়েছিলেন কিনা জানি না, কারণ যাদের কথা বললেন লিটন, মেহেদী মিরাজ এবং সবাই কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। তৌহিদ হৃদয়ের মতো ব্যাটার আমরা দেখেছি যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দারুণ ইনজুরি নিয়েও সেঞ্চুরি করেছেন। তারা এর থেকে আরও বড় বড় ম্যাচ খেলে এসছেন, আরও বড় বড় সিচুয়েশনে তারা প্যানিক হননি। এখানে আমি প্যানিকটা আমি বলবো না, আমি বলবো যে খুব ভালো বল ছিল এবং সাথে সাথে তারা ব্যর্থ হয়েছে। সেই আমরা যদি আউটগুলো একটু দেখি যে কিছু তো প্যাডের গ্যাপ ছিল, এলবিডব্লিউ আপনি দেখেছেন। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে আরেকটু যদি কেয়ারফুলি একটু ঠান্ডা মাথায় করা যেত। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, কেউ আসলে ইচ্ছে করে কখনোই আউট হয় না, সবাই ট্রাই করে ভালো খেলার, বাট কালকের মিডল অর্ডারটা বাংলাদেশের জন্য ভালো যায়নি। জি, আপনি হাসারাঙ্গার কথা বলছিলেন, হাসারাঙ্গার ভালো বল করেন আমরা যদি মেনেও নিই, কামিন্দু মেন্ডিস তাকে আমরা পার্ট টাইমার হিসেবে দেখি। এর আগে 19টি ম্যাচে তিনি 2 উইকেট নিয়েছেন এবং তার যদি এভারেজ দেখেন 100-র উপরে ছিল কালকের ম্যাচ পর্যন্ত। তিনি যেভাবে বল করলেন তার মনে হলো যে তিনি একেবারে সেই হাসারাঙ্গা ধরনেরই বোলার। না দেখেন, প্রথম আঘাতটা তো হাসারাঙ্গা যখন করা শুরু করেছে তখন তার সাথে যত যেমন বোলারই আপনি দেন না কেন তিনিও কিন্তু ভালো করে যাবেন। আসলে কাজের কাজটা তো হাসারাঙ্গা করে দিয়ে গেছেন। এরপরে প্রত্যেকটা বোলারকেই আপনি দেখে শুনে খেলতে চাইবেন, সেটা পার্ট টাইম বোলার হোক বা মেইন বোলার হোক না কেন। সো আর যখন একটার পর একটা উইকেট যখন যাবে তখন কিন্তু আরও খুব সাবধানী হয়ে যাবেন ব্যাটাররা, যার কারণেই এরকমটা লেগেছে দেখতে। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আমি হাফেজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছি। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আর যে আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে কালকে আমরা যে বাংলাদেশের বড় ডুবিটা দেখলাম, এটা আমরা কি শুধু ঢাকা এবং চিটাগাং কেন্দ্রিক খেলার কারণে আজকে আমাদের এইরকম পরিস্থিতি? কারণ ওয়ানডে স্ট্যাটাস বাংলাদেশ 27 বছর এবং টেস্ট স্ট্যাটাস 25 বছর পূর্তি হলো। এর ভিতরেও আমরা ঢাকা এবং চিটাগাংয়ের গুন্ডি বেস বাইক বাংলাদেশের বিভিন্ন মাঠে বিদেশিদের আদলে ফিজ যদি করে আমরা আজকে খেলাধুলাটা চালাই নিতাম, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো কি? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম, আপনি একটু বিস্তারিত বলবেন। দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন কিংবা মতামত দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ, আমি একটু প্রশ্ন ছিল যে আমার দুটো প্রশ্ন। একটা হইলো, আমাদের দেশ প্রধানত কৃষি প্রধান দেশ। হ্যাঁ, এই কৃষি প্রধান দেশে
কে বলছে এদেরকে ক্রিকেট খেলার জন্য? প্রশ্ন এক। প্রশ্ন দুই, যে বাংলাদেশের এই সকল প্লেয়াররা খেলা খেলতে আছে, আমার তো নিঃসন্দেহে মনে হইতেছে এরা কোনো জুয়ার লাগে জড়িত। কেননা বিগত বিপিএল আসরটা বিষয়ে জি দর্শক, ক্ষোভের বহিঃপ্রকাশ বুঝতেই পারছেন। প্রথম প্রশ্নটির উত্তর যদি নিয়ে নিই, যে ঢাকা এবং চিটাগাং কেন্দ্রিকতা শহুরে ক্রিকেটটার কথাই তিনি বলছেন, যে আসলে সেভাবে যেহেতু একটা সময় ছিল যে নিয়মিত জেলা বিভাগের খেলা হতো, সেই জায়গাটা থেকে সরে এসেছে অনেকটাই ক্রিকেট। জাতীয় দলকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, ঘরোয়া ক্রিকেটটা তুলনামূলকভাবে সেই স্ট্যান্ডার্ড এখনো পৌঁছাতে পারেনি। তিনি সেই বিষয়টি উল্লেখ করেছেন। আপনার কাছে কি মনে হয় সেটা একটা অনেকাংশেই দায়ী কিনা? সেটা অনেকাংশেই দায়ী। তারপরেও আমার মনে হয় আমাদের কাছে এখন যেভাবে চলছে, এখন তো অনেকটাই আবার স্প্রেড আউট হচ্ছে। আমার মনে হয় যে আবারও আমরা আগের জায়গায় ফিরে যেতে পারবো, কারণ আপনার বেসিকটা কিন্তু ওই জায়গাগুলো থেকেই নিয়ে আসতে হবে আপনার কোর প্লেয়ারগুলোকে। সো সেটা আবার শুরু হতে চলেছে এবং হচ্ছে, আমরা দেখছি। এতদিন যেটা চলে এসছে, আমাদের কাছে যা রিসোর্স ছিল সেটাকে নিয়েই চালাতে হয়েছে। এবং দেখেন, বাংলাদেশ, আমরা তো যেই লেভেলের দল, আমরা যতটুকু সুযোগ পাই আমাদের ঘরোয়া ক্রিকেট, মানে বাংলাদেশে যখন খেলা হয় হোম সিরিজগুলোতে, তো ডেফিনেটলি আমরা ভালো করি, বিশেষ করে ঢাকায়, চিটাগংয়ে, এবং এটা প্রত্যেকটা দলই সেই সুযোগটা নেয়। এখন যেমন শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, শ্রীলঙ্কাও কিন্তু সেই সুযোগটা নিচ্ছে। আপনি আর যাই বলেন না কেন, টসে জিতে তারা যে ব্যাটিংটা নিয়েছে, সেটাও কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট। তো প্রত্যেকটা দেশে যখন খেলা হবে, তারা তাদের সেই অ্যাডভান্টেজটা নেবে। আমরা জানি যে কলম্বোর এই স্টেডিয়ামটিতে, আমাদের স্টেডিয়ামটিতে বিকেলের দিকে বা সন্ধ্যা গড়ালে তখন স্পিনাররা কিছুটা হলেও একটু সুবিধাটা বেশি পায়। একটু যদি কালকের বোলিংটা লক্ষ্য করি, বাংলাদেশের তাসকিন এবং যিনি আছেন, এই দুইজন মিলে, বলছি তানজিম সাকিবের কথা, দুইজন মিলে 7 উইকেট নিলেন। পরবর্তীতে স্পিনাররা হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস, তারা ঠিক ওই জায়গাটাতে তাদের ভূমিকাটা, অর্থাৎ তাসকিন এবং তানজিম সাকিবের ভূমিকাটা তাদের পালন করতে দেখা গেল। এরকম একেবারে ইউটার্নটা কিভাবে হলো? একদম পেস বোলারদের আধিপত্য থেকে স্পিনারদের একেবারে স্বর্গরাজ্য হয়ে গেল। কিছুক্ষণ আগে কিন্তু আপনি বললেন যে এই উইকেটে সন্ধ্যার পরে বা সেকেন্ড ইনিংসে স্পিনারদের একটা আধিপত্য থাকে, একটু স্লো হয়ে যায়, এবং ঠিক সেই অ্যাডভান্টেজটাই পেয়েছে। আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কান পেসাররা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি, বাট বাংলাদেশিরা যখন বোলিং করেছেন, যখন তাসকিন বোলিং করেছেন, একেবারে ফ্রেশ উইকেট, সেই উইকেটের কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেসাররা পাবে, এবং সেই সুযোগটাই বাংলাদেশি পেসাররা পেয়েছেন। এবং সেই হিসেবে আমি বলবো যে বাংলাদেশি স্পিনাররা আপ টু দ্য মার্ক সেই সুযোগটা পায়নি, বা পেসাররাই কাজ করেছেন। আবার উইকেট কন্ডিশন হিসেবে আসলে যখন যাকে সাপোর্ট করেছে তারাই সেভাবে আধিপত্য করেছেন। জি, যেটা বলছিলাম যে একটা ক্ষোভ দর্শকদের এই ধরনের ম্যাচ হারের পরে, দর্শক, আমরা দ্বিতীয় যার সাথে কথা বললাম, তিনি একটা খুবই হতাশ, এবং বারবার বাংলাদেশের দর্শকদের হতাশ হতে হয় বিভিন্ন সময়, বিভিন্ন পরিক্রমায়। আপনার কাছে কি মনে হয় আলটিমেটলি শেষ পর্যন্ত কবে গিয়ে তারা সুখবর পাবে, কিংবা তাদের কণ্ঠে প্রশংসা ঝরবে এই বাংলাদেশ ক্রিকেট দলের? দেখেন, খেলা এমন একটা জিনিস, কখনো আপনি খুব ভালো খেলবেন, কখনো খারাপ খেলবেন না। তো খেলা এটা এত আবেগের কিছু নেই। আমরা যদিও সব কিছু আবেগ নিয়ে চিন্তা করি। আপনি যদি প্রথম টেস্টটা দেখেন, প্রথম টেস্টটা তো আমরা দারুণ খেলেছি, ডেফিনেটলি। প্রথম টেস্টের পরে কিন্তু সবার সুর পাল্টে গেছে, আবার দ্বিতীয় টেস্টের পরে সবার সুর পাল্টে গেছে, গতকালকে খেলার পরে সুর পাল্টে গেছে খেলায়। এটা খুব স্বাভাবিক যে ভালো করলে প্রশংসা হবে, খারাপ করলে দুধ্বনি শুনতে হবে। ছোট একটা বিরতির সময় হয়ে গেল গ্ল্যামর বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যে। দর্শক, ফিল্ম কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি গতকালকের ম্যাচে বাংলাদেশ দলের ভরাডুবি নিয়ে। জেসি, যেটা বলছিলাম যে অন্তত প্রথম যারা ওপেনার আছেন, কিংবা পরবর্তী ওয়ানডাউনে যিনি নেমেছেন শান্ত, তারা, পাশাপাশি রিশাদ, তারা প্রমাণ করেছেন যে 244 রান একেবারে অবশ্যই সেটা তারা করে জেতা সম্ভব ছিল। তারপরেও যেটা বললাম যে মিডল অর্ডারের একটা কোলাপস করেছে। এই মিডল অর্ডারের ব্যর্থতার পেছনে যেটা আমরা জানতে পারলাম যে 20 বছরের মধ্যে প্রথমবার যারা সেরা, যে অভিজ্ঞ 5 জন বাংলাদেশের ক্রিকেটার ছিল, তাদের ছাড়াই কালকে বাংলাদেশ খেলতে নেমেছে। সেটা কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলেছে কিনা কালকের ম্যাচে? ইম্প্যাক্ট একটু হলে তো পরে, আপনি যদি এখনও বলেন যে সাকিবের জায়গাটা নেওয়ার মতো কি কোনো প্লেয়ার এসছে, আসলে তো আসেনি। মানে সাকিবের জায়গাটাই তো আপনার পূরণ হচ্ছে না একজন বোলার, একজন ব্যাটারকে দিয়ে। আর এই জায়গাটায় সবসময় সব থেকে অভিজ্ঞ প্লেয়াররা খেলেছেন,
কেউ না কেউ দলের হাল ধরেছেন, যেটা আনফর্চুনেটলি গতকালকে বাংলাদেশ পারেনি তাই বলে এমন না যে পারবে না, কারণ আমরা তো কিছুক্ষণ আগেও বললাম যে তৌহিদ হৃদয় যেভাবে সেঞ্চুরিটা করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সবাইকে অবাক করে দিয়ে সবাইকে মানে কি বলবো যে সবাইকে তার ক্যালিবারটা বুঝিয়েছেন। সো এরকমই আসলে কখনো হবে কখনো হবে না, বাট কালকেরটা একটু আনফর্চুনেট ছিল যে এমন কখনো হয় না যে একটানা মানে সবাই পড়ে যাচ্ছিল উইকেট। আমরা জাকেরকে দেখছিলাম যে শেষে এক উইকেট নিয়েও কিন্তু লম্বা সময় তিনি খেলেছেন, তিনি হাফ সেঞ্চুরি করেছেন, ওভাবে কিন্তু প্ল্যান করে তিনি খেলছিলেন। শেষ বল হলে হয়তো বা এক রান নিয়ে তার স্ট্রাইকটা বদল করছিলেন। এরকমই আসলে একজন ব্যাটারের খেলা উচিত, যেটা জাকের একদম শেষ পর্যন্ত খেলেছেন এবং আমি বলবো যে সম্মানজনকভাবে একটা স্কোর পর্যন্ত এনেছেন, না হলে তো কলাপসটা আরও হয়তো বা বেশি করতে পারতো। জি, যেটা বলছিলাম কালকের ম্যাচের পর দ্বিতীয় ওয়ানডেটাও এই ভেন্যুতেই হবে। আপনি বলছিলেন টস একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে প্রথম ম্যাচটাতে। এই ম্যাচে আপনার কাছে কি মনে হয় যে একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এবং যেহেতু আমরা কালকে লক্ষ্য করলাম অস্বস্তিতে ছিলেন মুস্তাফিজুর রহমান, 6 ওভারের পরে তাকে খুব বলও করতে দেখিনি, কিছুটা পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা এই ধরনের ম্যাচের পর? যদি ইনজুরির ব্যাপার থাকে কোনো মুস্তাফিজুর রহমানের, সেক্ষেত্রে ডেফিনেটলি একটা চেঞ্জ হবে, কারণ আপনি যদি জানেন যে একটা প্লেয়ার ইনজিউর্ড সেক্ষেত্রে তো তাকে ডেফিনেটলি খেলাবেন না, বিশেষ করে বোলার, কারণ তাকে তো তার কাছে আপনি যখন মুস্তাফিজের মতো একজন বোলারকে খেলাবেন তার কাছে আপনি 10 ওভার অবশ্যই এক্সপেক্ট করবেন। আমরা কালকে কিন্তু শান্তকেও বল করতে দেখেছি, কারণ মুস্তাফিজ একটু মানে পুরো স্পেলটা না করাতে কিন্তু হচ্ছে শান্ত ব্রেক থ্রু এনেছেন ডেফিনেটলি। সো আমার মনে হয় যে এই জায়গাটা একটু চিন্তা করার বিষয় আছে, যদি পুরোপুরি ফিট না থাকে হয়তো বা এই জায়গাটায় চেঞ্জ আসতে পারে, বাট খুব বেশি চেঞ্জের জায়গাও কিন্তু এখন বাংলাদেশ টিমে নেই। আপনার হাতে অপশনও তো খুব বেশি নেই যে আপনি খুব ভালো প্লেয়ার বাইরে বসিয়ে রেখেছেন, আপনি খেলাচ্ছেন না, যে যাকে আবার আপনি খেলাবেন। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছে। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন। হ্যালো স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। নাম মোহাম্মদ বিশাল শেখ, এই যে গাইবান্ধা থেকে বলছি স্যার। জি বলুন। বলতে চাচ্ছি যে বাংলাদেশে কি আমরা সমস্যা 100 থেকে 107 ভিতর সবগুলো উইকেট কেন ওই বাংলাদেশ লেভেলে কোথায় সমস্যা? দর্শক প্রশ্ন করুন। তিনি বলছিলেন যে টিমের কোথায় সমস্যা, আমরা সেই সমস্যাটি আলোচনা করছি। আপনার কাছে কি মনে হয় আসলে ঘাটতির জায়গা তো অনেকগুলোই থাকতে পারে, যে আপনি যেটা বলছিলেন দিনটা হয়তো বা বাংলাদেশের কালকে ছিল না, তারপরও ক্রিকেটারদের নিবেদন নিয়ে আমরা অনেক সময় অনেক প্রশ্নের মুখোমুখি হই। আপনার কাছে কি মনে হয় যে আলটিমেটলি কিছুটা হলেও নিবেদন কম আপনি লক্ষ্য করছেন কিনা? কিংবা ধরেন যে অভিজ্ঞতার কথা বলছিলাম, তারা যেভাবে চিন্তা করতেন, তারা যেভাবে ক্রিকেটটাকে দেখতেন, এখন যারা খেলছেন তারা সেভাবে দেখতে পারছেন কিনা? দেখেন, নিবেদন নিয়ে কারো কোনো প্রশ্ন কখনোই নেই, কারণ আমরা যখন বাংলাদেশের হয়ে খেলছি, নিজেদের দেশের হয়ে খেলছি, তখন সবাই নিজের 100% দেবার চেষ্টা করে। আমরা আসলে কতটুকু হার্ড ওয়ার্কিং সেটা দেখার বিষয়, যে সবাই একরকম না, সবাই হয়তো বা হার্ড ওয়ার্ক করে না। আমরা মুশফিকুর রহিমকে দেখেছি, আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি যে কতটা হার্ড ওয়ার্কিং, তারা কতটা হার্ড ওয়ার্ক করেন। আমরা তাসকিনকে দেখেছি যে একটা সময় অনেক ইনজুরিতে পড়ার পর খুব হার্ড ওয়ার্ক করে কিন্তু তাসকিন এই জায়গাটায় এসেছে। সো আমার মনে হয় যে ওই জায়গাটায় আমরা যদি ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ারদের কথা বলি, যে বিরাট কোহলি থেকে শুরু করে বেন স্টোকসকেও আমরা অনেক তাদের প্র্যাকটিসের ভিডিও দেখি, যে তারা কতটা হার্ড ওয়ার্ক করেন, কীভাবে প্র্যাকটিস করেন, সেই জায়গাগুলো আমরা মনে হয় যে এখন ওই জায়গায় যেতে পারিনি। তবে এটা যখন সবাই শুধুমাত্র বাংলাদেশ টিমের উপরে নির্ভর করবেন না, সবার ইন্ডিভিজুয়ালি ইমপ্রুভমেন্টের জায়গা আছে ডেফিনেটলি। কেউ মনে করেন না যে আমি বিরাট কোহলি এই জায়গায় আসার পরেও তো তিনি ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেন, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করেন। সো এই জায়গাটা যদি আমরা আরও বেশি বাড়াতে পারি, ডেডিকেশনটা আরও বেশি বাড়াতে পারি, যে না আমি আমার যে জায়গা আছে সেখান থেকে আমি আমাকে ইমপ্রুভমেন্টে নিয়ে যাব, তাহলে আমার মনে হয় যে আরও বেটার করা জায়গা আছে। বোধ বুদ্ধিটা অবশ্যই ক্রিকেটারদের হওয়াটা খুব বেশি জরুরি। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল নাগাইশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছি। আমার আরেকটা প্রশ্ন হলো যে আমরা সংবাদ মাধ্যমে দেখি যে 20 বছরে এই প্রথম 5 জন অভিজ্ঞ প্লেয়ার ছাড়া বাংলাদেশ খেলতে নেমেছে, ঠিক আছে মানলাম, কিন্তু ভাই এই 5 জন যে আমাকে 20 বছর খেলে দিবে বিষয়টা তো এমন না। 20 বছর যদি আমরা একজন প্লেয়ারও তাদের মতো করে গড়ে তুলতে পারতাম, তাহলে আজকে আমাদের বাংলাদেশের টিমে এরকম দুর্বলতা হতো না। আজকে কেন আমরা পারলাম না? আমাদের ঘাটতিটা কোথায়? আমরা ক্রিকেট অবকাঠামো কিভাবে ঢেলে সাজালে পরে আমরা আজকে
এই ইয়ে থেকে আমরা উত্তোলন হতে পারবো, এই বিষয়টা একটু জানতে চাই। জি, সেই ঘাটতি আসলে আমরা খোঁজার চেষ্টা করছি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কোথাও যাবে না, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সাথে আছেন সাথীরা জাকির জেসি। জেসি, বাংলাদেশে গতকালকে আমরা লক্ষ্য করলাম যে মেহেদী হাসান মিরাজ তার নিয়মিত অধিনায়ক হিসেবে অভিষেক হলো এবং তিনি মোটামুটি বলা যায় যে পুরোপুরি ফ্লপ, 0 রান করেছেন, উইকেট শূন্য ছিলেন। উল্টো দিকে চারিত আসালঙ্কার কথা বলতে হয়, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট 100 রান করে ম্যাচ জিতিয়েছেন। কেমন দেখলেন দুই অধিনায়কের লড়াই? অধিনায়কত্বের ক্ষেত্রে আসলে টিম ভালো করলে অধিনায়ক সবসময় সফল, টিম খারাপ খেললে অধিনায়ক সফল নয়। এটা পুরো টিমকেই আসলে যেহেতু লিড করে, টিমের ব্যর্থতা সফলতাও অধিনায়কের খাতায় যায়। সেই হিসেবে মিরাজের শুরুটা ভালো হয়নি, বাট আমরা মিরাজকে দেখেছি আন্ডার-19 যখন বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন খুব ভালো করেছিলেন। আশা করছি ভবিষ্যতে ভালো করবেন। নিশ্চয়ই আমরা পরের ম্যাচ থেকেই সেটি দেখতে চাই। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। গতকাল একই সাথে মুদ্রার উল্টো পিঠও বাংলাদেশ দেখেছে, দারুণ একটা পারফরমেন্স নারী দলের কাছ থেকে আমরা লক্ষ্য করেছি। এশিয়ান গেম বাছে মিয়ানমারকে যেভাবে হারিয়েছে এবং প্রথমবারের মতো তার বাংলাদেশ দল এশিয়ান কাপ খেলবে, এই দলটাকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী? এশিয়ান কাপে কি করতে পারে? অসাধারণ। দেখেন, কোয়ালিফাই করেছে, এটা অনেক বড় ব্যাপার। কারণ আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে 77 ধাপ এগিয়ে যেই দলটা মিয়ানমার, তাদের সাথে জিতেছে এবং মানে আমরা সবাই আসলে ওদেরকে নিয়ে প্রাউড ফিল করি। বহুবার বাংলাদেশের নারী ফুটবলাররা আমাদেরকে প্রাউড ফিল করিয়েছেন। এর আগে সাফে 2বার চ্যাম্পিয়ন হয়েছে, আর এবার এশিয়ান কাপে তারা কোয়ালিফাই করেছেন। আশা করছি যে এশিয়ান কাপে এমন একটা চমক দেখাবে যে পুরো বিশ্ব দেখবে বাংলাদেশের মেয়েরা কি পারে। জি, এবং সেখানে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, জাপান, কোরিয়া, চীনের মতো দল কিন্তু সে সময় আছেন। তো এবং একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বিশ্বকাপ কিংবা অলিম্পিক খেলারও, যদি টপ 8-এ থাকতে পারে। সেটা দেখেন, এই টিমটা সব থেকে ভালো ব্যাপার, এখানে অনেক নতুন নতুন ইয়াং প্লেয়ার রয়েছে যাদের স্টামিনা খুবই ভালো এবং অনেক পাহাড়ি খেলোয়াড় রয়েছেন যাদের স্টামিনা আমরা আমাদের নর্মাল মানুষদের সাথে মেলাতে পারি না। সো এই দিকে আসলে এই টিমটা অনেক স্ট্রং, অনেক ভালো করছেন এবং যেহেতু খুবই ইয়াং, ওদের যে উদ্দীপনা আছে, যে আগ্রহ আছে, যে অ্যাগ্রেশনটা আছে, এটা আমার মনে হয় যে সবার থেকে অবশ্যই তারা অনেক দূর এগিয়ে যাবে এবং তাদের দেখে বাংলাদেশ ক্রিকেট দল যেন সেই উদ্দীপনাটা নিতে পারে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।